নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রামনবমী নিয়ে দিলীপ ঘোষের হুঁশিয়ারি। পুলিশ রামনবমীর মিছিলে বাধা দিলে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। 10 থেকে 20,000 লোক নিয়ে থানা ঘেরাওয়ের ডাক দিলীপ ঘোষের। রামনবমী নিয়ে দিলীপ ঘোষের হুঁশিয়ারি। পুলিশ রামনবমীর মিছিলে বাধা দিলে থানা ঘেরাওয়ের ডাক। কি হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ, শুনুন একবার। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না করবে বলার। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। এই নিয়ে আমরা কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন দা, দিলীপ ঘোষ পরিষ্কার বলছেন যে অস্ত্র নিয়ে বেরোবো, মিছিল হবে, বাধা দিলে পুলিশকে ঘেরাও করে রাখা হবে। এ তো কার্যত হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ। দেখো, এটা শুধু দিলীপ ঘোষের কথা না, আজকে আরএসএস এর প্রেস কনফারেন্স ছিল, সেখানেও কিন্তু আরএসএস অলমোস্ট একই কথা বলেছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আরএসএস এর পক্ষ থেকে যদি মহরমের দিন অস্ত্র নিয়ে মিছিল হয় এবং পুলিশ অনুমতি দেয়, তাহলে সেক্ষেত্রে কেন রামনবমীর দিন মিছিলে অস্ত্র নিয়ে হবে না এবং পুলিশ অনুমোদন দেবে না? পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। তুমি দেখবে যে একই সুরে কিন্তু সবাই কথা বলছে। দিলীপ ঘোষ হয়তো বলছেন যে পুলিশকে আটকে রাখবো, ছুড়ে ফেলে দেবো, রামনবমীর ট্র্যাডিশন, মেদিনীপুরের অস্ত্র নিয়েই মিছিল হবে বলছে, কিন্তু কেউ কিন্তু আলাদা বক্তব্য রাখছে না। কালকে শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন যে অস্ত্র নিয়ে মিছিল বেরোবে, যেরকম নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই চলবে। এবং দিলীপ ঘোষের কথার সঙ্গে কার্যত তিনি সহমত পোষণ করেছেন বলা যেতে পারে। অর্থাৎ প্রত্যেকেই ইঙ্গিত দিচ্ছে কিন্তু পরিষ্কারভাবে যে মিছিল হবে অস্ত্র নিয়ে। সেক্ষেত্রে বাধা আসলে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে প্রতিরোধ করা হবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, এইটা কিন্তু পরিষ্কারভাবে করে বলে দিচ্ছে বিজেপি, আরএসএস সবাই বলতে পারে। একদম ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। পিএম কেয়ার্স তহবিলে দুর্নীতির অভিযোগ, পাল্টা সোনিয়া গান্ধীর নাম দুর্নীতিতে জড়িয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের, অভিযোগ ভিত্তিহীন, দাবি হাত শিবিরের। কংগ্রেস আমলে দুর্নীতিকে হাতিয়ার কেন্দ্র সরকারের। পিএম কেয়ার্স তহবিলে দুর্নীতির অভিযোগ উঠতেই সোনিয়া গান্ধীর নাম দুর্নীতিতে জড়িয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, সোনিয়ার বিরুদ্ধে অমিত শাহ যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। সম্প্রতি সংসদে বিপর্যয় মোকাবিলা বিল নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শাহ বলেন, পিএম কেয়ার্স এনডিএ সরকারের আমলে তৈরি হয়েছিল, আর প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল তৈরি হয়েছিল কংগ্রেস আমলে। কংগ্রেস আমলে শুধু একটা পরিবার সবটা নিয়ন্ত্রণ করত। এরপর নাম না করে সোনিয়াকে নিশানা করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন কংগ্রেস নেত্রী সরকারি এই তহবিলের তদারকি করতেন, গোটা দেশ সেসব দেখেছে। এরপরেই কংগ্রেসের নিশানায় পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, অমিত শাহ নিজের ভাষণে সোনিয়া গান্ধীর নাম নেননি ঠিকই, কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তার অভিযোগের তীর সোনিয়ার দিকেই। অমিত শাহের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কংগ্রেসের সংসদীয় দলনেত্রীকে বদনাম করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে এই মিথ্যাচার স্বাধিকার ভঙ্গের শামিল। এরপরেই রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় সংসদের বিরোধী দল। এর আগেও অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল কংগ্রেস, যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। ওই প্রস্তাব নিয়ে আলোচনারও অনুমতি দেননি স্পিকার। কলকাতা টিভি। ইন্ডিয়ার শরিক হিসেবেই বিহারে আরজেডির নেতৃত্ব মেনে নিতে তাদের আপত্তি নেই, জানিয়ে দিল প্রদেশ কংগ্রেস। গত বিধানসভায় কংগ্রেস, আরজেডি ও বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বীর দলের সঙ্গে বনিবনা ক্রমে তলানিতে ঠেকেছিল। হাইকমান্ডের চাপে প্রদেশ নেতারা আরজেডির সঙ্গে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার বার্তা দিয়েছেন।
চলতি বছর শেষে বিহার বিধানসভা নির্বাচন। 243 আসনের বিধানসভায় আসন বন্টনের ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে কংগ্রেস আর দিল্লির পুনরাবৃত্তি ঘটাতে চায় না। বিহার প্রদেশ নেতৃত্বকে ডেকে এআইসিসি তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির বিধানসভা ভোটে আপের বিরুদ্ধে লড়াই করে ভোট কাটায় পরোক্ষে বিজেপির জয়ের পথ নিষ্কণ্ঠ করেছিল কংগ্রেস। ওই ঘটনার জেরে ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। দিল্লি থেকে শিক্ষা নিয়ে সতর্ক হাইকমান্ড বিহারের নেতাদের প্রদেশ স্তরে আরজেডির নেতৃত্ব মেনে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে। ফলে যে প্রদেশ নেতারা যোগ্য সম্মান না পেলে একাই লড়াই করার হুঙ্কার ছাড়ছিলেন, তারা এবার ভিন্ন সুর। বুধবার দিল্লি থেকে পাটনায় ফিরে রাজ্য কংগ্রেস নেতারা জানালেন, রাজ্যে তারা ইন্ডিয়া ছোট শরিক হয়ে লড়তে প্রস্তুত। দিল্লির মতো একা লড়াই করে আরজেডির ক্ষিপ্র কারণ তারা হবেন না। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমারের দাবি, বিহারে ইন্ডিয়া জোট শক্তিশালী, তাই ইন্ডিয়ার ব্যানারে লড়তে তারা প্রস্তুত। জোটের স্বার্থ রক্ষায় তারা আরজেডির সঙ্গে আসন রফা নিয়েও কোনো বিরোধে জড়াবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি। কলকাতা টিভি। এখন একটা বিরতি ফিরছে, বিরতির পর সঙ্গে থাকবেন। বিরতির পর ভয়াবহ যোগী রাজ্য, তুমি দলিত, যাও জুতো পরিষ্কার করো। দলিত ছাত্র শিবম সোনকারকে এরকমই ভাষায় আক্রমণ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয়ের বাইরে ধর্নায় দলিত ছাত্র। পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় সাধারণ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেও মেলেনি আসন। বিজেপি রাজ্যে দলিত হওয়া কি অপরাধ? मुझे बोले कि तू दलित है, जूता साहब ये बोलने यहाँ से हट जाओ, मुझे डरा रहे हैं, अब मैं कहाँ जाऊँ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবম সোনকার, যিনি 24 মার্চ থেকে বিএইচইউর বাইরে ধর্নায় বসেছেন। বিএইচইউর আধিকারিকরা তাঁকে ঘটনার জায়গা থেকে সরাতে এলে শিবম কাঁদতে কাঁদতে জানান, তাকে বিএইচইউতে ভর্তি করতে অস্বীকৃতি জানানো হয়েছিল এবং প্রশাসন তাকে বলেছিল, তুমি দলিত, যাও জুতো পরিষ্কার করো। मुझे बोले कि तू दलित है, जूता साहब ये बोलने यहाँ से हट जाओ, मुझे डरा रहे हैं, अब मैं कहाँ जाऊँ। শিবমের দাবি, তিনি 8 বার নেট যোগ্যতা অর্জন করেছেন। বিএইচইউতে পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় সাধারণ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। 3 सीटें खाली है, लेकिन कहते हैं वहाँ पर आप लोगों को दाखिला नहीं मिलेगा। मैं खाली सीटों पे मैं एडमिशन मांग रहा हूँ। এই ঘটনার আঁচ পৌঁছায় সংসদ অবধি। শিবমের কথা সংসদে তুলে ধরেন ভীম আর্মি প্রধান সাংসদ চন্দ্রশেখর আজাদ। काशी हिंदू विश्वविद्यालय में पीएचडी के प्रवेश परीक्षा शिवम सोनकर को के साथ न्याय नहीं हो रहा है सर, वो प्रवेश परीक्षा के लिए आंदोलन कर रहा है। শিবমের সঙ্গে দেখা করতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে যান উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়, কিন্তু সেখানকার ডাবল ইঞ্জিন সরকারের কোনো দেখা মেলেনি। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অবস্থান অর্জনকারী একজন মেধাবী ছাত্র আজ অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গেটে খোলা আকাশের নিচে বসে থাকতে বাধ্য হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? বিজেপি রাজ্যে দলিত হওয়া কি অপরাধ? আজকের প্রগতিশীল যুগেও যে প্রশ্ন বারবার ভাবিয়ে তুলছে সাধারণ জনগণকে। কলকাতা টিভি। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে ছাত্র ভোট? উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এর পাশাপাশি অন্য একটি খবরের দিকে নজর রাখব। যদি আপনি কেরলের রিভলিউশনারি মার্কসিস্ট পার্টির দিকে তাকান, তাহলে দেখবেন তথ্য বলছে তাদের 100% বিধায়কই মহিলা। বাস্তব ঘটনা হলো, গত নির্বাচনে তাদের দলের একজন বিধায়কই জয়ী হয়েছেন, তিনি মহিলা। আসল ছবিটা অন্যরকম। ভারতের রাজনীতিতে এখনো প্রবলভাবে বহাল পুরুষতন্ত্র। বিল পাশ হয়ে গেলেও ভারতের লোকসভায় মহিলা সংরক্ষণ এখনো চালু হয়নি। কবে হবে তা নিয়ে অনেক অস্পষ্টতা এখনো রয়েছে। যদিও ভোটদানের হারে দেখা যাচ্ছে মেয়েরা পুরুষের থেকে মোটেই পিছিয়ে নেই। 2024 লোকসভা ভোটে সারা দেশে পুরুষ ও মহিলা ভোটারদের যত মানুষ ভোট দিয়েছিলেন, তার মধ্যে পুরুষ ভোটার ছিলেন 65.80 আর মহিলা ভোটারের সংখ্যা ছিল 65.78%। পুরুষদের থেকে মহিলাদের ভোটদানের হার ছিল মাত্র 0.02% কম। এই কারণে সব রাজ্যে মহিলা ভোটারদের ভোট টানতে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে অন্যান্য রাজ্যের সুভদ্রা যোজনা, লক্ষ্মী বহিন বা কর্ণাটকের গৃহলক্ষ্মী ইত্যাদি যোজনা চালু হয়েছে। যদিও অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা ন্যাশনাল ইলেকশন ওয়াচের সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে,
মহিলাদের নিয়ে বিভিন্ন প্রকল্প নানা রাজ্যের রাজনৈতিক দলগুলি চালু করলেও মহিলা বিধায়করা এখনো সংখ্যায় বেশিরভাগই রাজ্যের পুরুষদের থেকে বহু পিছিয়ে। দেশের মোট 4092টি বিধানসভার তথ্য বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ তাদের সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলেছে, খুব ছোট দলগুলি বাদ দিলে মহিলা বিধায়ক সংখ্যায় শতাংশের বিচারে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 1 নম্বরে। তাদের 17% বিধায়ক মহিলা। বড় দলগুলির মধ্যে এটাই সর্বোচ্চ। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রের টিডিপি, বিহারের জেডিইউ এবং উত্তরপ্রদেশের এসপি। এদের প্রত্যেকেরই মহিলা বিধায়কের সংখ্যা তাদের মোট বিধায়কের 14%। এরপর তেলেঙ্গানার বিআরএস এবং সিপিএম, এই দুই দলেরই মহিলা বিধায়ক মোট বিধায়কের 11%। 10% মহিলা বিধায়ক দুই সর্বভারতীয় রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের। বিজেডি এবং আপেরও মহিলা বিধায়ক মোট বিধায়কের 10%। এরপর বিহারে তেজস্বী যাদবের দল আরজেডি, তাদের মহিলা বিধায়ক মোট বিধায়কের 8%। এমকে স্ট্যালিনের ডিএমকের মহিলা বিধায়ক মোট বিধায়কের তুলনায় মাত্র 5%। এ থেকে প্রমাণ হয় বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ পদে পুরুষ নেতা থাকায় চাপে পড়ে সেই সব রাজনৈতিক দলগুলি মহিলাদের জন্য নানা প্রকল্প ঘোষণা করলেও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে পুরুষ প্রার্থী তাদের বেশি পছন্দ। ফলে জয়ী প্রার্থীদের তালিকায়ও পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই কম থেকে যাচ্ছে। কলকাতা টিভি। এখন আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর। শ্বাসরোধ করে খুন পাটুলির বৃদ্ধাকে, ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের কথা স্পষ্ট। পাটুলি থানা এলাকায় 70 বৃদ্ধার রহস্য মৃত্যু। ছেলের সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা মালবিকা মৈত্র। যেটা জানা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে, যেটা জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। বৃদ্ধার ছেলের খোঁজে পুলিশ। ছেলের সঙ্গেই থাকতেন বৃদ্ধা মালবিকা মৈত্র। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, কি জানা যাচ্ছে বিষয়, আর কি উল্লেখ রয়েছে তদন্তে? আর রাখবো যে পিএম আজ হয়েছিল এবং সেই পিএম এর যে রিপোর্ট, যেখানে প্রিলিমিনারি রিপোর্ট ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছিল বলে এমনটাই কিন্তু পিএম রিপোর্টে স্পষ্ট। এবং একই সঙ্গে যে বার্ন হয়েছিল, অর্থাৎ বার্ন ইনজুরি, তার জন্য কিন্তু মৃত্যু হয়েছে বলে এমনটাই কিন্তু পিএম রিপোর্টে উল্লেখ। এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয় তোমায় জানিয়ে রাখবো যে গতকাল এই ঘটনা এবং সেই ঘটনার পর যেখানে দেখা গিয়েছিল যে জ্বলতে, অর্থাৎ বিছানা জ্বলছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেটা বাইরে থেকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেছে। এবং এখানেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, কারণ বডিটা যদি পুরো পুড়ে যেত সেক্ষেত্রে কিন্তু এই কোথায় ইনজিওরি হয়েছে বা স্মদারিং কিনা বা স্ট্র্যাঙ্গুলেশন কিনা সেটা কিন্তু বোঝা যেত না। এবং যেহেতু বডিটা আধপোড়া অবস্থায়, সেই কারণের জন্যই কিন্তু পিএম রিপোর্টে এই বিষয়টা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। এবং পুলিশ মনে করছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য। এবং অত্যন্ত আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে গতকাল থেকে কিন্তু তার ছেলের কোন রকম ট্রেস পাওয়া যাচ্ছে না। ছেলের সাথেই কিন্তু সেই ফ্ল্যাটে থাকতো এই বৃদ্ধা। এবং একই সঙ্গে ছেলের যে মায়ের যে অ্যাকাউন্ট, যে মৃত বৃদ্ধার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে 9 লক্ষ টাকা, প্রায় 9.5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে গত সোমবারে, এই চলতি সপ্তাহতেই। এবং সেখানে এই ট্রানজাকশন নিয়েই কোন রকম গড়মিল বা এই জমি সংক্রান্ত কোনো বিষয় রয়েছে কিনা এই বিষয়টাই খতিয়ে দেখছে। এবং সবার আগে কিন্তু ছেলে ট্রেস করছে পুলিশ। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে পাটুলির বৃদ্ধাকে, ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ রয়েছে। এবং সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থেকে এই খুন হতে পারে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে ওই বৃদ্ধার ছেলেকে খুঁজছে পুলিশ। পাটুলিতে যে বৃদ্ধার রহস্য মৃত্যু হয়েছিল, কিন্তু জানা যাচ্ছে শ্বাসরোধ করে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। পাটুলির বৃদ্ধাকে মালবিকা মৈত্র তার নাম, 70 ঊর্ধ্ব এই বৃদ্ধার রহস্য মৃত্যুতে তার ছেলে জড়িত থাকতে পারে, তার ছেলেকে খুঁজছে পুলিশ। সেরা 10 আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।